আমাদের দৈনন্দিন জীবনে স্ট্রেস থাকবেই, স্ট্রেস ছাড়া জীবন নেই, এটা আমরা সবাই জানি। কিন্তু এখনকার এই যে জেনারেশন, যাদেরকে আমরা বলি জেন জি, তাদের মধ্যে স্ট্রেস সেটা কেমন? সুপ্রিয় দর্শক, আমরা আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো প্রমিসেস জানতে চাই এই পর্বে। আমি নুজহাত-ই রহমান পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে আছি এবং সঙ্গে আছেন একজন অতিথি, তিনি রাখি গাঙ্গুলি, সিনিয়র সাইকোলজিস্ট এবং অ্যাডিকশন প্রফেশনাল, ঢাকা আহসানিয়া মিশন স্বাস্থ্য সেন্টার। আপনাকে স্বাগতম রাখি গাঙ্গুলি। অনেক ধন্যবাদ। কেমন আছেন? আমি ভালো আছি। তো আমরা আজকে আপনাকে আমরা আগেও এই প্ল্যাটফর্মে পেয়েছি, আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। আজকে আমরা জেন জি নিয়ে কথা বলবো, জেন জি প্রজন্ম নিয়ে কথা বলবো। ডেফিনেটলি গত বেশ কিছু দিনের মধ্যে জেন জি প্রজন্ম আমাদের অনেক আলোচনায় এসেছে। এই প্রজন্মটি আমাদের কাছে তাদের সত্তা দারুণভাবে প্রকাশ করেছে। অনেক পজিটিভ দিক আছে, অনেক কিছু আছে, অবশ্যই সব কিছুরই পজিটিভ নেগেটিভ আছে। তা আজকে আমরা একটু প্রথমে জানতে চাই যে কাদেরকে আমরা এক্স্যাক্টলি নির্দেশ করছি জেন জি প্রজন্ম হিসেবে। ধন্যবাদ নুজহাত। জেন জি বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি, যাদেরকে বোঝাচ্ছি, যে এই প্রজন্মটাকে বোঝাচ্ছি, তারা হচ্ছে 1997 থেকে 2012 পর্যন্ত এই ডিউরেশনে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে আমরা জেন জি বলছি। তাদের বয়সকাল তাহলে মানে কি ধরনের বয়সের মধ্যে তারা আছে? অ্যাডোলেসেন্স থেকে ইয়াং অ্যাডাল্ট, এই বয়সের মধ্যে তাদের ব্যাপ্তিটা হচ্ছে এতটুকু। দারুণ। তো এই বয়সী যারা এখনকার সময়ে, তাদের স্ট্রেস বা মানসিক চাপের উৎসগুলো আসলে কি? আসলে আমরা চতুর্দিকে যদি দেখি, আমাদের চারপাশটা দেখলেই বুঝতে পারবো যে আসলে তাদের এই যে স্ট্রেসটা তাদের কেন আসছে, এটা কি আদৌ পরিবেশ থেকে আসছে না তারা ক্রিয়েট করছে। এটা ইন জেনারেল আমি একভাবে বলতে পারি, এবং আরেকটা হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে। তো ইন জেনারেল যদি আমি বলি, দেখা যাবে আমাদের ওভারলোডিং কি হচ্ছে, সোশ্যাল মিডিয়ার ওভারলোডিং, ডিজিটাল লোডিং যেটাকে আমরা বলি, ডিজিটাল ওভারলোডিং, পাশাপাশি হচ্ছে সোশ্যাল মিডিয়ার চাপ। আচ্ছা, তারপরে আসে হচ্ছে আমাদের কম্প্যারিজন, তুলনা, পারফরমেন্স প্রেশার, আচ্ছা, আচ্ছা। অনিশ্চিত ভবিষ্যৎ। পাশাপাশি আছে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা এবং অচেতনতা। আচ্ছা, এবং পারিবারিক এবং সামাজিক পটভূমি পরিবর্তন। এগুলোর প্রত্যেকটারই ব্যাখ্যা আছে, তবে মোটামুটিভাবে উৎসগুলো হচ্ছে, যদি আমরা অ্যাট এ গ্লেন্স দেখতে চাই, তাহলে এগুলো। তো শুরুতে আমরা যদি সবগুলো সম্পর্কে একটু জানতে পারি, একটু করে যদি বলি, তাহলে হচ্ছে যে আমাদের যেটা ডিজিটাল ওভারলোডিং, তার মানে হচ্ছে যে আমরা অতিরিক্তভাবে আমরা স্ক্রিনে আমাদের সময়টা ব্যয় করছি। মানে এই যে প্রজন্মটাকে আমরা এই রেফার করছি, প্রজন্মটা যাদেরকে নিয়ে আমরা কথা বলছি, তারা অতিরিক্ত সময় এই ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যয় করছে, সামাজিক চাপটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, পাশাপাশি শুধু মানে কি কারণে এত সময় তারা এখানে থাকে, কাজে না অকাজে? কিছুটা তো নেগেটিভ এবং পজিটিভ দুটা ব্যাপারই আছে। যেমন তারা সামাজিকভাবে যেই জিনিসগুলো করছে, যে ডিজিটাল প্ল্যাটফর্মে বেশি সময় থাকার কারণে তারা সামাজিকভাবে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। আচ্ছা, ডিজিটালি তারা প্রেশার ফিল করছে, যেমন ভ্যালিডেশন, ডিপেন্ডেন্সি বাড়াচ্ছে। আমাকে কেউ ভালো বলুক, আমার একটা ছবি পোস্ট করছি, লাইক, কমেন্ট এগুলো দিচ্ছে, কে দিচ্ছে না, তাদের সাথে সম্পর্ক রাখছে না। এটা অবশ্যই একটা নেগেটিভ সাইড। এটার উপর ডিপেন্ড করে আমি অনেক কিছু তৈরি করতে পারি না। অনিশ্চিত ভবিষ্যৎ, যেমন ওভার থিঙ্কিং একটা ব্যাপার চলে আসে। যেমন ইংলিশ মিডিয়াম পড়ে একটা বাচ্চা, সেই বাচ্চাটা কিছুদিন আগে আমার কাছে এসছে, সে তার গোলটা সেট করতে পারছে না। সে চিন্তা করছে, আমি আমার পড়াটা শেষ হওয়ার সাথে সাথেই আমি এই জায়গাটাতে যাব, একটা মাত্র প্ল্যান এ, নট প্ল্যান বি, প্ল্যান সি। তার পাশাপাশি আছে যেমন মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা এবং অচেতনতা। মানসিক স্বাস্থ্য সম্পর্কে তারা কিন্তু অনেক কিছু জানছে, অনেক কিছু বুঝে যাচ্ছে, এবং
তারা ডায়াগনোসিস করে ফেলছে, সেলফ অ্যানালাইসিস করে ফেলছে, আমি তো এটা। আবার অচেতনতা কোনটা, অতিরিক্তভাবে তারা নিজেদেরকে যখন সেলফ অ্যানালাইসিস করে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, একটা রোগের সাথে তাদেরকে মিশিয়ে ফেলছে, লেবেলিং করে ফেলছে। আরেকটা জিনিস হচ্ছে সামাজিক এবং পারিবারিক পটভূমি পরিবর্তন। আগে যেমন এরকম সামাজিকভাবে আমরা খুব কানেক্টেড থাকতাম, এখন কিন্তু কানেক্টেড থাকতে পারছি না। তার কারণ আমরা এত বেশি রকমভাবে ডিজিটালি আমরা এর মধ্যে ডুবে যাচ্ছে আমাদের এই বাচ্চারা, যে তারা সোশ্যালি যে একটা ইন্টারাকশন, তাদেরকে কানেক্টেড হওয়া, তাদের কানেকশন বাড়ছে, বাট লোনলিনেস বেড়ে যাচ্ছে। ডিপেন্ডেন্সিটা শুধুমাত্র ডিজিটালি হচ্ছে, বাট আমার যে একটা সেলফ হেল্প গ্রুপ আছে, আমার ডিপ কানেকশন যাদের সাথে বাড়ানোর কথা, আমি তাদের সাথে বাড়াতে পারছি না। এটার জন্য কিন্তু তারা প্রবলেমে পড়ছে, শেয়ারিং হচ্ছে না। আমি যে কারোর সাথে গিয়ে আমার প্রবলেমটা শেয়ার করব, এই শেয়ারিংয়ের লোক কিন্তু তাদের নেই, যার জন্য লোনলিনেস বেড়ে যাচ্ছে, একাকিত্ব বেড়ে যাচ্ছে। এটা ইন জেনারেলি আমি বললাম। বেসিক্যালি এই স্ট্রেসগুলো বাড়ার পিছনে আরও অনেক রিজন আছে। যেমন ফাবিং একটা টার্ম আমি যদি ইউজ করি, এই ফাবিংটা হচ্ছে ফোন এবং স্ন্যাবিং, মানে অবজ্ঞা করা, এই দুটাকে একসাথে বিহেভিয়ারাল সায়েন্স এটাকে বলে ফাবিং। তার মানে আমি কাজ করছি, আমার পার্টনারও আছে, অথবা আমরা তিনজন একটা ফ্যামিলিতে, আমরা সবাই ফোনের দিকে তাকিয়ে আছি, কেউ কারো চোখে চোখ রেখে কথা বলছি না। খাবার টেবিলেও আমরা ফোন ইউজ করছি, কেউ কারোর সাথে কানেক্টেড না। তার মানে আমি দেখা গেল আমার পার্টনারকে কথা বলছি, যারা জেন জেড এখন আছে তারা কথা বলছে, হয়তো দেখা গেল দুজন পার্টনার একসাথে আছে, কথা বলছে, কিন্তু ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে হ্যাঁ না অ্যান্সার দিচ্ছে। এই জিনিসগুলো দুই ঘরে বসে কথা বলছে মেসেজিং এর। আমি এই ঘরে আছি, আরেকজন খাবার টেবিলে আছে, আমরা একসাথে বসে যে খাবো, আনন্দ উচ্ছ্বাস করব, সেটা হচ্ছে না। আমরা জেন এক্সে যারা দেখছি যে আমরা সবাই হই হুল্লোড় করতাম, আমরা একসাথে সময় কাটাতাম, পারিবারিকভাবে আমরা একজন আরেকজনের সাথে আমাদের দুঃখ কষ্টগুলো শেয়ারিং করতাম, এটা কিন্তু এখন আর হচ্ছে না। এই কারণেই তাদের কিন্তু স্ট্রেস লেভেলটা হাই হয়ে যাচ্ছে। এখন আমি যেটা বুঝি যে প্রত্যেকটা জেনারেশনেরই কিছু ইউনিকনেস আছে, এই জেনারেশনেরও আছে। জেন এক্সের কথা যেটা বললেন যে হ্যাঁ হই হুল্লোড় করেছে, এরা সেটা করছে না, ঠিক আছে, এটা তাদের ইউনিকনেস। জেন এক্সের যে একেবারে কোনো কমতি নেই তা না, তাদেরও আছে, এদেরও আছে, কিন্তু এটা নিয়ে তারা কিভাবে আসলে আরেকটু ভালো থাকতে পারে? মানে তাদের ইউনিকনেস, যেটাকে আমরা যদি ইউনিকনেস বলে থাকি, নিজেরা নিজেদের মতো করে চলতে পছন্দ করে। আমার লাইফ আমি মেনটেন করব, আমি যেভাবে পছন্দ করি, লাইফটা আমার, সো আমি যেভাবে পছন্দ করব সেভাবে মেনটেন করব, আমি সেভাবেই চলবো। আমার লাইফটাকে ডিসিশন নেওয়ার ক্ষমতা একমাত্র আমার। কিন্তু এদিকে যে পারিবারিক কিছু রুলস রেগুলেশন থাকে, কিছু গ্রাউন্ড রুলস থাকে, সেই রুলসগুলো থেকে কিন্তু আমরা বেরিয়ে যাই, আমরা আর সেটাকে আমাদের জীবনে কাজে লাগে না। সেটা কি খুব খারাপ নাকি সেটারও কিছু খুব ভালো দিক আছে? খারাপ বলছি না। এটা একদিকে যদি আমি দেখি যে একটা বাচ্চা সে সেলফ ডিপেন্ডেন্ট হতে চাচ্ছে, সে পড়াশোনার পাশাপাশি সে টিউশনি করছে, তার নিজের খরচ সে চালাচ্ছে, আমরা এটাকে অবশ্যই পজিটিভভাবে নিব। কিন্তু যখন আমি মাত্রাতিরিক্ত করে ফেলবো, আমি আমার মতো লাইফস্টাইল চালাবো, রাতে না ঘুমিয়ে আমি দিনে ঘুমাচ্ছি, আমার টোটাল লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে দেখা যায় যে অতিরিক্তভাবে আমি যখন ডিজিটালি আমি আমার স্ক্রিনে আমার সময়টা দিচ্ছি, আমার ডিজিটাল প্ল্যাটফর্মটাকে অতিরিক্ত মাত্রায় ইউজ করছি, তখন দেখা যাবে আমার ব্রেইনের যে ক্রনিক স্ট্রেস লেভেলটা বেড়ে যায়, আমার ব্রেইনটা রেস্ট পাচ্ছে না, এটার পুরোটাই কিন্তু আমার শরীরের উপরে প্রেশার পড়ছে। আমি কিন্তু তখন আমার ইমিউন সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষুধা মন্দা হচ্ছে, আমি আমার কাজে আমি এনার্জি পাচ্ছি না, সারাদিন আমি দেখা যাব যেখানে দৌড় দিয়ে ছোটাছুটি করে কাজ করার কথা সেই কাজ আমি করতে পারছি না, আমার টায়ার্ডনেস চলে আসছে। অন দ্য আদার হ্যান্ড আমাদের দেশে তো নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে দিনের বেলা কাজ করতে অভ্যস্ত, আমরা কিন্তু রাতে কাজ করি না। তাহলে কি হচ্ছে,
রাতে জাগার ফলে আমার চেহারাও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। একটা জায়গায় আমি ইন্টারভিউ দিতে যাব, আমার কিন্তু দেখতেও ভাল লাগছে না। এগুলো কিন্তু আমার ভেতরে আবার আরেকটু ছোট ছোট স্ট্রেস ফিল করছে, যেমন যে আমি আমরা এই ব্যর্থ জায়গাটা হব না। সম্পর্কে আরেকটু বিস্তারিত বিরতির পরে শুনি। প্রিয় দর্শক, একটা বিরতি নেব আমরা, এরপরে এসে আরো কথা শুনব। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে রাখি গাঙ্গুলির সাথে, জেন জি প্রজন্ম কেন বেশি স্ট্রেসে, সমাধান কি? আমি একটু আনতে চাই যে মাই লাইফ মাই রুল, এটা ইউনিকনেস। এই জেন জি যারা, তাদের অবশ্যই এটা একটা ইউনিকনেস। এবার ঠিক কখন থেকে আমি আসলে উপযুক্ত হয়েছি আমার লাইফ আমার রুল এটা নির্ধারণ করবার জন্য, এই জায়গাটাতে একটা ব্যাপার নিশ্চয়ই আছে। যখন আমি ছোট তখন কি আসলে আমার জীবন আমার রুল এটা নির্ধারণ করাটা সেটা কেমন, নাকি আমি একটা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমি সত্যি সত্যি নির্ধারণ করতে পারি যে আমি আসলে কেমন জীবন? আসলে 18 বছর পর্যন্ত আমরা তো বাচ্চা ধরি, হ্যাঁ। 18 বছর পরে আমরা ধরে নেই যে এটা আমাদের পাশ্চাত্য দেশগুলোতে এটা প্রচলিত যে 18 বছর পরে আমরা দেশের আমরা আমরা আমাদের পরিবারের বাইরে গিয়ে আমরা স্টে করতে পারি, আমাদের মতো করে চালাতে পারি। এখন এই যে দেখেন সোশ্যাল মিডিয়ার যে প্রভাবটা, এটা কিন্তু পড়েছে এই জেনজেডের উপরে। আমরা চিন্তা করি যে আমরা আমাদের লাইফটাকে মেনটেন করব। আমি 18 হয়ে গেছি, আমি এখন অনেক কিছু বুঝতে শিখেছি, সো আমি মেনটেন করব। এখন দেখেন মেনটেন করতে গিয়ে কি হচ্ছে, এই যে পারফরমেন্স প্রেশার এবং তুলনা। আমার কিন্তু পারফরমেন্স প্রেশার দেখছি অন্য আরেকজন তার লাইফটাতে অনেক বেশি সুন্দরভাবে চালাচ্ছে, দক্ষ হয়ে গেছে, তার ফ্যামিলি খুব ভালোভাবে চলছে। অন দ্য আদার হ্যান্ড আমার ফ্যামিলি সেরকমভাবে চলছে না। এই কম্প্যারিজনগুলো চলে আসে। কম্প্যারিজনগুলো যখন চলে আসে তার স্ট্রেস লেভেলটা কিন্তু বেড়ে যায়। এটা ওভারকাম করার উপায় কি? আমাকে কিন্তু বুঝতে হবে, আমাকে রিয়েলিস্টিক হতে হবে, আমাকে বাস্তববাদী হতে হবে। আমি যখনই বাস্তববাদী হব তখনই কিন্তু আমি পারবো এই ব্যাপারগুলোর সাথে আমি কম্পাইল করে এর সাথে কোপিং স্কিলটা বাড়িয়ে আমি আস্তে আস্তে করে সহনশীল হয়ে নিজের জীবনটাকে সামনের দিকে বাড়াতে। কিন্তু এই কম্প্যারিজন তো শুধু সে নিজে করছে তা না, তার পারিপার্শ্বিকতা, তার পরিবার, তারাও তো তাকে এই কম্প্যারিজনের মধ্যে ঠেলে দিচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে বাবা মারও তো একটা অবদান আছে যে আমি আমার বাচ্চাটাকে ক্রমাগত বলছি ওর সাথে তুলনা করছি, ওর সাথে তুলনা করছি। এখন এই কম্প্যারিজনটা যদি আমি না করি, দেখা যাবে আমার বাচ্চাটা যদি নিজের থেকে এই জিনিসটা কম্প্যারিজনের মধ্যে যায়, তখন আমি বাচ্চাকে হয়তো কারেকশন করতে পারবো। কিন্তু আমি যদি নিজে তার উপর প্রেশার ক্রিয়েট করি, তখন কিন্তু সম্ভব না। গোল সেট করতে হবে বাস্তবসম্মত। আমার যতটুকু এবিলিটি আছে ওই এবিলিটিটাকে কাজে লাগিয়ে আমি আমার গোল সেট করব, তবেই আমার স্ট্রেস লেভেলটা কমবে। কিন্তু আমি যদি অযাচিতভাবে, অযৌক্তিকভাবে, অবাস্তব কিছু গোল সেট করি, তবেই আমার স্ট্রেস লেভেল আরও উত্তরোত্তর বাড়তে থাকবে। এটা সম্ভব হবে না। আমি যদি সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখি, এতে কয়েকটা মেটার আসে, যেমন কগনিটিভ ডিস্টরশন। আমি একাই সফল হচ্ছি না, আমি ব্যর্থ, অন্যরা সবাই সফল, এরকম একটা চিন্তা মনের মধ্যে ঢোকা। ওভার থিঙ্কিং, অতিরিক্ত চিন্তা, আবার একই চিন্তা বারবার করা। আরেকটা চিন্তা হচ্ছে, আরেকটা ব্যাপার হচ্ছে এক্সটার্নাল ভ্যালিডেশন প্রেশার। অ্যাপ্রিসিয়েশন বলটাকে সামনের দিকে এগিয়ে দেয়া, যেটাকে আমরা সবসময় আমরা ডিসকারেজ করি। আমার যতটুকু আছে, আমার সেলফ কনফিডেন্সটাকে বাড়িয়ে আমি চাবো যে অবশ্যই আমার অ্যাপ্রিসিয়েশনটা আমি নিজে ঠিক করব। এই বলটাকে সামনে দিব না, অন্যরা আমাকে দেখুক, আমাকে বলুক আমি ভালো করছি। আমার যে কোনো কাজকে অ্যাপ্রিসিয়েশন আমি আমার কাছ থেকে না চেয়ে আমি অন্যদের কাছ থেকে চাইছি। এটা আমাকে অনেকখানি স্ট্রেসের মধ্যে ফেলে দেয়। আমি নিজেকে মানে সেলফ ভ্যালিডেশন বাদ দিয়ে আমি অন্যের ভ্যালিডেশন নিয়ে আমরা কাজ করছি বা চিন্তা করছি, ওটার জন্য অপেক্ষা করছি। তারপরে টলারেন্স লেভেলটা, যেটা নাকি আমি নিজেকে নিজের সহ্য করার ক্ষমতাটাকে না বাড়িয়ে
এটাকে আমি এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছি যে আমি পারছি না আর সেটাকে সহ্য করতে। আমার অন্যের কথা, অন্যের কাজ, অন্যের কটূক্তি এগুলো আমাকে কন্টিনিউ হ্যামারিং করছে। এটা আমার স্ট্রেস লেভেলটাকে বাড়িয়ে দিচ্ছে। এক্স্যাক্টলি। আমরা যেমন জেন জি নিয়ে যে কথা বলছি, এই প্রজন্মে কিন্তু একটা জিনিস খুব বেশিভাবে আমার চোখে পড়ে, সেটি হচ্ছে এরকম যে যখনই কোনো আনন্দ হবে, বিনোদন হবে, সেখানে কোনো না কোনো মাদকের ব্যবহার থাকবে। এই ব্যাপারটি খুব মানে স্বাভাবিকভাবে এখন নেওয়া হয়। এটি কিন্তু শুধু এই প্রজন্মের ক্ষেত্রে অনেক বেশি দেখা যাচ্ছে। অবশ্যই মাদকের অ্যাভেলেবিলিটি অনেক বেশি, মানুষের জনসংখ্যার সাথে সাথে অ্যাভেলেবিলিটিও বেড়েছে, সেটা অস্বীকার করবার কোনো উপায় নেই। কিন্তু এই যে একটা মানসিকতা যে এটা ব্যবহার করা যেতেই পারে, যেখানে কিন্তু আমরা যখন বড় হয়েছি সে সময় কিন্তু একটা কমপ্লিট প্রহিবিশন ছিল, পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গা থেকে ছিল যে যে কোনো মাদককে না বলতেই হবে। কোথাও আনন্দ করা হবে, কোনো পার্টি হবে, সেটার মানে পার্টি, আমরাও কিন্তু পার্টি করেছি, পার্টি করিনি তাই ডে অবজারভেন্স গুলোতে তারা এটাকেই আসলে, হ্যাঁ, পার্টি হবে মানেই হচ্ছে সেখানে হয় অ্যালকোহল থাকবে, কিংবা সেখানে কোনো না কোনো গাঁজা থাকবে বা ইয়াবা থাকবে, কোনো না কোনো মাদকের ব্যবহার হবে। এই যে একটা মানসিক কথার পরিবর্তন, কিন্তু এই যে একটা ব্যাপার চলে আসলো, এটা আসলে প্রভাবটা কি? এটার পরিবর্তন আসার কি কারণ আমি জানি না, আপনার যদি জানা থাকে সেটাও আমাদের জানাতে পারেন। এটা একটা চমৎকার প্রশ্ন। আমি এই ব্যাপারটা হয়তো আনতাম একটু পরেই। এই যে মাদকের ব্যবহার, আমি অনেক স্মার্ট, আমার স্মার্টনেসটাকে আমি প্রকাশ করতে চাই নানা রকমভাবে। এটার মধ্যে একটা ব্যাপার হচ্ছে মাদক, যেটা সিগারেট, এটা একটা মাদক যেটা নাকি গেটওয়ে অফ ড্রাগ। আমরা কেউই বুঝি না, আমরা চিন্তা করি আরে সিগারেট খাচ্ছে তো। এখন বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে খুব বেশি ভেপের প্রচলন। কিছুদিন আগে আমি ছোট বাচ্চাদের, ছোট বাচ্চাদের, আর্লি অ্যাডোলেসেন্স থেকে এটা স্টার্ট, হ্যাঁ, চালু হয়েছে। কিছুদিন আগে আমি একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছি, ওখানে দেখছি যে আমার পাশের টেবিলে এরা ভেপ ইউজ করছে। আমি ম্যানেজারকে ডেকে বলেছি যে এটা কেন? বলছে ম্যাডাম আসলে ওদেরকে এতটুকু যদি আমি টলারেট না করি তাহলে আমার ব্যবসাটা চলবে না, কাস্টমার কমে যাবে। এই যে আমাদের একটা নেগেটিভ ধারণা, আমরা তো এখান থেকেই কারেকশন করতে পারি। এরা ছোট ছোট জায়গা থেকে তারা কিন্তু স্টিমুলাস নিচ্ছে, তারা কিন্তু রিওয়ার্ড পাচ্ছে, তারা কিন্তু অ্যাকসেপ্টেন্স পাচ্ছে, আমাকে কিন্তু না করা হচ্ছে না। সো এই যে না করা হচ্ছে না, এর ফলে আমার কিন্তু লেভেলটা আস্তে আস্তে করে বাড়িয়ে ফেলছি। যে কোনো পার্টিতে, যেমন ঈদ একটা অকেশন, আমার বার্থডে একটা অকেশন, এছাড়াও আরও অকেশনের তো অভাব নেই, অনেক অকেশন আছে। প্রত্যেকটা অকেশনে এখন দেখা যাচ্ছে এই মাদকের প্রচলনটা আসছে এখন। এবং খুব বেশিভাবে গাঁজা যে ব্যাপারটি আছে, গাঁজাকে কেউ মাদক ভাবে না। আপনি যেমন বললেন যে সিগারেট একটা মাদক, এটা যেমন সত্যিই কেউ ভাবে না যে নিকোটিনও একটা মাদক, এটাতে নেশা হয়, তেমনি কিন্তু গাঁজা এখন সেই জায়গায় চলে আসছে বলে আমি খুব অ্যালার্মিংলি খেয়াল করছি। হ্যাঁ, ব্রাউনির সাথে গাঁজা মিক্স করে খাচ্ছে, মনেই করছে না যে গাঁজা একটা মাদক, মনে করছে রেগুলার একটা প্র্যাকটিসের মধ্যে গাঁজাটা আমাকে আনন্দ দিচ্ছে, ভালো রাখছে, এটা তারা মনে করছে। আমাদের এইখানে দরকার হচ্ছে প্রপার সাইকোএডুকেশন। আমরা যদি অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোর মাধ্যমে এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি, এবং এছাড়া গভর্নমেন্টের থেকেও যদি কিছুটা সোচ্চারভাবে এই প্রচারণাগুলো চালানো যায়, এই জায়গাটাতে তাদেরকে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারি, তাদেরকে অ্যাওয়ার করতে পারি যে এটা আসলে মাদক। একটা সময়ে তোমরা এখানে অ্যাডিকশন লেভেলটা বেড়ে যাবে, তোমরা এটা ছাড়া আর থাকতে পারবে না। তখন কি হবে? তখন আমার যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো দিনে দিনে বাড়তে থাকবে। আমার ফিজিক্যাল প্রবলেম, মেন্টাল প্রবলেম, আমার যে গোলটা আছে সেই গোল থেকে আমি সরে যাব। তাহলে কি হবে? ফলাফল হচ্ছে আমার স্ট্রেস লেভেল বেড়ে যাবে। এক্স্যাক্টলি। সো এই মাদক সম্পর্কে এতটাও যে নমিনালাইজেশন যেটা হয়েছে, সেটার পরে আসলে স্ট্রেস লেভেলটা এমনিতেই বেড়ে গেছে।
যেটা এই যে আমরা যে আমাদের Gen যে Z। আজকের টপিক জেন জেডের স্ট্রেস কেন এত বেশি, এটার সাথে খুব খুব জড়িত। খুব জড়িত। আরেকটা বিরতি আমরা নেব এখন, বিরতি নিয়ে এসে আবার কথা হবে। সঙ্গেই থাকুন দর্শক, আরেকটা ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরছি। ফিরে এসেছি আবারও প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে জেন জি প্রজন্ম কেন এত বেশি স্ট্রেসে ভুগছে, সমাধান কি? কথা বলছেন রাখি গাঙ্গুলি। এই যে স্ট্রেসটা যে বিভিন্নভাবে বেড়ে যাচ্ছে, তার প্রভাব কি পড়ছে সাইকোলজিক্যালি, ফিজিক্যালি, সোশ্যালি? প্রভাব তো মানসিকভাবে অনেক বড় রকমের একটা প্রেশারের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। সম্পর্কের অবক্ষয় হচ্ছে, ব্রেকআপ বেড়ে যাচ্ছে। আচ্ছা, আমরা দেখি বাচ্চাদের মধ্যে একটা কথা, একটা টার্ম ইউজ করে, সিচুয়েশনশিপ। তার রিলেশনশিপে বিশ্বাসী না, সিচুয়েশনশিপ। আজকে তাকে ভাল লাগলো, আমার কালকে তাকে নাও ভালো লাগতে পারে। তার সাথে আজকে সম্পর্ক, কালকে তার সাথে নাও সম্পর্ক হতে পারে। আমার কাছে এমন অনেক কেস আসে যেখানে নাকি শুধু সিচুয়েশনশিপ। এই যে সম্পর্কের একটা লেভেলিং করা, এটা কিন্তু পরবর্তীতে সে যখন একটা ফ্যামিলি তৈরি করবে, এটা তার উপর অনেক বড় প্রেশার তৈরি করবে। এখন দেখেন, যেমন ফ্যামিলি তৈরি করতে গেলে যখন সে কন্টিনিউ তার একটা ফ্যামিলিতে বিলং করবে, তখন ওই যে তার প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা তার এই ফ্যামিলিতে এসে পড়বে। আচ্ছা, ডিভোর্সের সংখ্যা বেড়ে যাবে। ওকে। আবার দেখা যায় সিচুয়েশনশিপে যেটা ছিল যে আমার আজকে আমি আছি, আমি চেক করছি, কোনো কমিটমেন্ট নেই, কোনো কমিটমেন্ট নেই, ভালো না লাগলেই আমার সুযোগ আছে, যেহেতু কমিটমেন্ট নেই সুযোগ আছে আমার চেঞ্জ করার। তো যখন সে একটা পার্মানেন্ট কমিটমেন্টে যাচ্ছে, বিয়ের সম্পর্কে যাচ্ছে, সামাজিক কোনো দায়বদ্ধতাও নাই। হ্যাঁ, দায়বদ্ধতাও নেই, দায়বদ্ধতা নাই, যার জন্য যখন যেহেতু দায়বদ্ধতা আছে সামাজিক, পারিবারিক এবং ব্যক্তিগত, সেই দায়বদ্ধতাটা সে আর নিতে পারছে না। আচ্ছা, অভ্যস্ততার কারণে দেখেন। তারপরে এই যে রাত জাগা, এই যে তাদের কন্টিনিউ দিনের পর দিন রাত জাগছে, দেখেন ফিজিক্যালি একটা প্রবলেম পড়ছে, তার ইমিউন সিস্টেমটা নষ্ট হচ্ছে, চেহারার মধ্যে একটা ছাপ পড়ছে, যেটা দেখা যায় অল্প বয়সের একটা বাচ্চাকে আমরা অনেক সময় চিনতে পারি না, তাকে দেখে মনে হয় তার স্কিনটা অনেক সময় কুঁচকে যায়। আমরা অনেক বয়স পরে যেটা দেখেছি যে একটা মানুষের ভেতরে কিছুটা বলিরেখা পড়ছে, ছোট ছোট বাচ্চাদের মধ্যে কপালে খেয়াল করে দেখবেন বলিরেখা পড়ছে। তারপর তারা রাতের পর রাত জাগতে জাগতে তাদের যে পড়াশোনার স্টাইলটা, একটা প্রেশার ফিল করছে, ওই জায়গা থেকে সরে যাচ্ছে, কনসেন্ট্রেট করতে পারছে না, অ্যাটেনশন দিতে পারছে না, রেজাল্ট খারাপ হচ্ছে। রেজাল্ট খারাপ হওয়ার ফলে তার ভেতরে যে সেলফ কনফিডেন্স কমে যাচ্ছে, স্ট্রেস লেভেল অটোমেটিক্যালি হাই হয়ে যাচ্ছে। ফিজিক্যাল প্রবলেমের কথা যদি বলেন, নিজেরা ঠিক করছে আমার এই প্রবলেম হয়েছে। আমি একজন আমি একটা কেস স্টাডির কথা বলি। এমন একজন স্টুডেন্ট আমার কাছে এসছে, সে এসে বলছে যে আমার মধ্যে এই প্রবলেমগুলো আছে, আমার মধ্যে আমি দেখেছি এটা হচ্ছে বর্ডারলাইন পার্সোনালিটি। সে চলে যাচ্ছে ওই জায়গাতে, তাকে সে ডায়াগনোসিস করছে এবং সে বলছে আমি তো বিপিডির পেশেন্ট, সো আমাকে এভাবেই চলতে হবে। বাবা মার সাথে দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে, শেয়ারিংটা হচ্ছে না, প্রত্যেকটা স্টেপে সে পিছিয়ে যাচ্ছে। এই স্ট্রেস লেভেল বাড়ার কারণে তার কিন্তু কোনো ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে না, গ্রোথ হচ্ছে না, কোনো জায়গাতেই গ্রোথ হচ্ছে না। এখন এই গ্রোথটাকে বাড়াতে হলে তার তো প্রত্যেকটা জায়গাতে তার অবশ্যই হচ্ছে শেয়ারিং প্রয়োজন। আমার এই প্রবলেম আছে, আমি এই প্রবলেমের কারণে আমি আজকে পিছিয়ে গেছি, আমার এই প্রবলেমের কারণে আমি এগোতে পারছি না, এই শেয়ারিংটা কারোর সাথে হচ্ছে না। তারপরে হচ্ছে আমার যেটা মেইন প্রবলেম, সেটা হচ্ছে আমার স্ক্রিনের সময় দেয়া, ঘুমটা কেন আসছে না, এটা কিন্তু আমি বুঝতে পারছি না। এই যে মেলাটোনিন সন্ধ্যার পর থেকে আমাকে কন্টিনিউ সংকেত দেয় তোমার কিন্তু ঘুমের দরকার। আমি কি করছি, স্ক্রিনের সময় দিয়ে আমি আলোটাকে চোখের মধ্যে দিচ্ছি, আমি বুঝতে পারছি না যে এটা আমাকে কতটুকু ক্ষতি করছে। আমার মস্তিষ্কে যাচ্ছে, অস্থির করে রাখছে, আমার কোনো রেস্ট হচ্ছে না। ব্রেনটা যখনই রেস্ট পাবে না, তখনই আমি ক্রনিক স্ট্রেসে পড়ে যাচ্ছি। এই একটার পর একটা মানসিক, পারিবারিক, সামাজিক সব ক্ষেত্রে আমার স্ট্রেসটা বাড়িয়ে দিচ্ছে।
যে ব্যক্তিগত চর্চা, সেই চর্চাটার কারণেই আমার স্ট্রেসটা বেড়ে যাচ্ছে। আমার স্টাডি তো কমপ্লিট করতে পারছি না, পরের দিন আমি জমা দিব আমার একটা টাস্ক, সেই টাস্কটাও আমার কমপ্লিট হচ্ছে না, সকালে ঘুম থেকে উঠতে পারছি না, পিছিয়ে যাচ্ছি, টিচারের কাছে সময় মতো যেতে পারছি না, পিছিয়ে যাচ্ছি। তাহলে পিছাতে পিছাতে একটা সময় সেটা আমাকে মানসিক স্বাস্থ্য একটা কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে, স্ট্রেসের লেভেলটা বাড়াতে বাড়াতে একটা সময় চলে যাই আমি, যে আমার তখন বার্ন আউট হয়। এই বার্ন আউটের ফলে তো স্বাভাবিকভাবে আমার একটা সাইকোলজিক্যাল ব্রেকডাউন হয়। একই সঙ্গে যেমন অনেক অ্যাবসেন্টিজম বেড়েছে এখন, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে সকালের ক্লাস ধরতে পারছি না, ইউনিভার্সিটিতে বলছে। তারপর স্কুলে যেটা থাকে, স্কুলের তো আর অত ফ্লেক্সিবল টাইম থাকে না, স্কুলে অনেকেরই হয়তো সেদিনের পুরো ক্লাসই শেয়ার করতে পারলো না। এই ব্যাপারগুলো কিন্তু বেশ কমনলি সব স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে হচ্ছে। আগে যেটা খুব অনেক কম দেখা যেত। আমার মনে পড়ে না যে আমার ক্লাসে আমি এমন কাউকে সেরমভাবে পেয়েছি যে স্কুলে আসতে প্রতিদিন দেরি করতো বা প্রায় দিনই দেরি করতো। সেটা হয়তো একজনের কথা যেমন আমার মনে পড়ছে যে ও অনেক দূর থেকে আসতো, ওর মাঝে মধ্যে দেরি হতো, কিন্তু এটা কখনোই ছিল না, কারণ খুব স্ট্রিক্ট রুল ছিল যে সকাল 7:05 মধ্যে গেটটা বন্ধ হয়ে যাবে, এভরিওয়ান হ্যাজ টু এন্টার উইদিন 7। আমি তো মনে পড়ছে না কাউকে পেয়েছি, কিন্তু এখন কিন্তু এই সংখ্যাটা অনেক বেশি। এই তো রাত জাগার কারণে তারা সকালবেলার ক্লাসটা ধরতে পারছে না, তারা এবং রাতে কিন্তু তাদের একটা গ্রুপও থাকে, হ্যাঁ তাদের গ্রুপ থাকে, তারা ওই গ্রুপে কন্টিনিউ করে, তারা বিভিন্ন ধরনের গেমিংয়ে প্র্যাকটিস করছে, পড়াশোনাও করছে, নেগেটিভ পজিটিভ দুটো সাইডই আছে। যেমন আমি বললাম যে পজিটিভ সাইড হচ্ছে যে আমি অনেক মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছি আমার নিজের, যে আমাকে কিন্তু ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। মানসিক স্বাস্থ্য চর্চাটা যে হ্যাঁ আগে হতো না, প্রাইমারি হেলথ চেক আপ আমি করাবো, যেমন আমার কাছে আসছে বিভিন্নভাবে স্টুডেন্টরা এসে চেক আপ করিয়ে যাচ্ছে, আমি ভালো আছি কিনা আমি একটু দেখবেন। এই সচেতনতা পজিটিভ, কিন্তু যেটা ক্ষতির দিক সেটা হচ্ছে আমার অসচেতনতা। আমি অসচেতনভাবেই দেখবেন গ্যাম্বলিংয়ে ঢুকে যাচ্ছি, ফোনে আমি সময় ব্যয় করছি এবং সেটা গ্যাম্বলিংয়ে আমি কিন্তু ব্যয় করছি। অ্যাডিকশন তো শুধু মাদক না, অনেক ধরনের অ্যাডিকশন আছে। গ্যাম্বলিংয়ে আমি চলে যাচ্ছি, মজা পাচ্ছি, অনেকে এটার সাথে আরও পর্ন প্র্যাকটিসে যাচ্ছে, আরও অনেক নেগেটিভ কিছু ইস্যুতে তারা জড়িয়ে পড়ছে। এটা পরের দিন আমার কিন্তু ইম্প্যাক্ট পড়ছে, আমি ক্লাসে কনসেন্ট্রেট করতে পারছি না, যদিও বা সকালে গেলাম আমি ফোকাস করতে পারছি না, আমি পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছি। অনেকে এসে বলছে ম্যাডাম আমি না সব কিছু ঠিক আছে, পড়তে বসছি, কিন্তু আমার মনটা না ওই জায়গাটাতে নেই, আমার না মনটা কোথায় যেন চলে গেছে, আমি বুঝতে পারছি না আসলে আমি কি করছি, পড়ছি কিন্তু মাথায় যাচ্ছে না। ওই যে আমার মস্তিষ্ক আমার ফার্টাইল না, তো মস্তিষ্ক আমার কাজ করছে না, মস্তিষ্ক রেস্ট নাই, তো ব্রেনকে যখন আমি রেস্ট দিব না, অটোমেটিক্যালি এই স্টিমুলাস যেগুলো আমি নতুন করে দিব সেটা তো আমাকে নিতে পারবে না, ধারণ ক্ষমতা কমে যাবে, রিসিভ করার ক্ষমতা কমে যাবে। একই সঙ্গে যেটা হয় যে পরিবারের সাথে ডিসকানেকশন অনেক বাড়ে, যেহেতু রাতের সময়টিতে সে জেগে থাকছে এবং দিনের সময়টিতে ঘুমিয়ে থাকছেন। পরিবারের সকলের সাথেই কিন্তু তার একটা ডিসকানেকশন থাকে। যারা অ্যাডিকশনে আছেন তারা তো ডিসকানেক্টেড থাকেনি, কিন্তু যাদের অভ্যাসটা থাকে এরকম যে আমি দিনে ঘুমাবো, রাতে জাগবো, রাতেই আমার সব কাজগুলো আমি শেষ করছি, আমি বেটার ফিল করছি কাজ করতে, তাই না, আমি অনেক কনসেন্ট্রেট করতে পারি, কিন্তু তার এই টার্মটা ইউজ হয়, আমি রাতে খুব কমফোর্টেবল এবং কনসেন্ট্রেট করতে পারি খুব ভালোভাবে, আমি ফোকাস করতে পারছি। এটা দিয়ে অ্যাকচুয়ালি তারা জাস্টিফিকেশন করে, কিন্তু সত্যিকার অর্থে আপনি যেটা বললেন যে ব্রেইনের যে রেস্ট দরকার সেটা কিন্তু রাতেই দরকার, এবং রাতের ঘুমটাই তার শরীরের জন্য প্রয়োজন। এটাকে কমপ্লিটলি ডিসমিস করে একটা ভিন্ন নিয়ম নিজের জন্য চালু করার চেষ্টা, সেটারই কিছু ইম্প্যাক্ট অবশ্যই আপনি বলেছেন। আরেকটা বিরতি নিয়ে আমরা সেটা একটু শুনবো এবং সমাধান কি সেটা জানবো। প্রিয় দর্শক, আমরা আরও আলোচনা করব, সঙ্গেই থাকবেন, একটা বিরতি নিয়ে এখনই ফিরব।
আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে রাখি গাঙ্গুলির সাথে, জেন জি প্রজন্ম কেন এত বেশি স্ট্রেসে ভুগছে, সমাধান কি? এখন আমরা সমাধান নিয়েই কথা বলবো। আপনি আসলে বলেছেন যে ইম্প্যাক্টগুলো কি, এই যে নিয়মের পরিবর্তন, নিজের মতো করে মাই লাইফ মাই রুল, এটা অবশ্যই সঠিক, কিন্তু কখন অ্যাপ্লাই করব? আমার আমার লাইফ বা আমার শরীর, সেটার কিছু নিজস্ব রুল আছে। আমি যদি সেই রুলটাকে একদম ডিনাই করে ফেলি, তাহলে কি আমার শরীর আমাকে সার্ভাইভ Support করতে করবে দেবে না। কিনা? আসলে শরীর সাপোর্ট যদি না করে, যেমন আমি বলেছি যে ইমিউন সিস্টেম যেটা, আমার ইমিউন সিস্টেমটা প্রপার কাজ করছে না, আমার ক্ষুধা মন্দা তৈরি হচ্ছে, আমি এনার্জি পাচ্ছি না, কাজের স্পৃহা কমে যাচ্ছে, পড়াশোনার ফোকাস কমে যাচ্ছে। প্রায় প্রায় শুনবেন যে আমার ফোকাস থাকছে না, আমি কি করে পড়াশোনাকে আমি আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারবো, কি করে আমার ফোকাসটা ধরে রাখবো পড়াশোনায়, দেখবেন প্রায়ই কিন্তু আসে। হ্যাঁ, আমি কি করে আমার এই জায়গাটায় কনসেন্ট্রেট করতে পারবো। শুধু তাই না, যাদের পড়াশোনা শেষ হয়ে গেছে এই প্রজন্মটাই, এদের কন্টিনিউশন কিন্তু এদের পরবর্তী লাইফগুলোতে অনেক কিছু, পড়াশোনায় প্রবলেম, সম্পর্কের ক্ষেত্রে প্রবলেম, পার্টনারের ক্ষেত্রে, পারিবারিকভাবে প্রবলেম, বাবা মার সাথে, ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি, সোশ্যাল ইন্টারাকশন। বাবা মা ভাই বোনের সাথে তো ডিসকানেক্টেড, আসলে হ্যাঁ, খুব বেশি কানেক্টেড তারা থাকছে না। তারপর সোশ্যাল ইন্টারাকশন, কানেকশন তো থাকছে না। কানেকশন কোথায় থাকছে? ডিজিটাল প্ল্যাটফর্মে। আমার কানেকশন আমার ওই সোশ্যাল মিডিয়াতে আমি কানেক্টেড, সবাইকে ফোনে 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 আমি ধরে নিচ্ছি, কিন্তু আমি যে সোশ্যাল কানেকশনে যাব, কোনো একটা প্রোগ্রামে যাব, সেটাও কিন্তু করছি না। তোমরা যাও, আমি পারবো না, আমি বিজি আছি। এগুলো পরবর্তীতে আমার ভেতরে যে ইম্প্যাক্টটা ফেলছে, এটাই কিন্তু একটা বাচ্চার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সেটাই, শুধু বাচ্চা না, একজন বড়রও জন্য তাই। এইটার পরবর্তী লাইফে এই জেনজেড বাচ্চাগুলো তো পরবর্তীতে একটা লাইফে চলে যাবে, তখন এটার কন্টিনিউশন থাকবে এবং ধারাবাহিকভাবে তার প্রজন্মেও কিন্তু এটার একটা ছাপ ফেলবে। তখন কিন্তু উত্তরণের উপায় থাকবে না। সো আমাদের প্যারেন্টিং স্টাইল তো একটা ব্যাপার আছে, আমরা প্যারেন্টস মানে যারা আছি। আমরা এবার যদি একটু সমাধানের দিকে ফোকাসড হই, যে সমাধান কি তাহলে? আচ্ছা, এটা তো ডেফিনেটলি সমাধান কিছু আছে। সমাধান তো বললে হয় না, আমরা যদি এটাকে ম্যানেজ করে চলাটাকে বলি, যেমন রাগের ক্ষেত্রে আমরা কিন্তু সমাধান কথাটা ব্যবহার করি না, আমরা বলি ম্যানেজ করে চলা। এখন কি করে আমরা ম্যানেজ করব? এই ম্যানেজ করার ব্যাপারটা যদি আসে, তাহলে আমাদের যে ডিজিটালি যে আমরা সময়টা দিচ্ছি, সামাজিক যে সোশ্যাল মিডিয়াতে সময়টা দিচ্ছি, এটার সময়টা কমানো। যেমন আমার স্ক্রিন টাইম কতটুকু হবে, এটা আমার শিডিউলটা তৈরি করা, আচ্ছা, যাতে আমি কোনো না কোনোভাবে আমি সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আমি বাস্তবে এসে কানেক্টেড হতে পারি, সম্পর্কগুলোর সাথে কানেক্টেড হতে পারি। বাবা মা ভাই বোন একসাথে খেলাম, একটা জায়গায় ঘুরতে গেলাম, বন্ধু বান্ধবের সাথে একটা জায়গায় এসে আমরা একসাথে হলাম, ফিজিক্যাল এক্সারসাইজ করলাম, ডুমিং না করা। ডুমিং মিনস হচ্ছে নেগেটিভ যে আমার ঘটনাগুলো কন্টিনিউ স্ক্রল করে 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 আমরা ডুমিংগুলো দেখি, এটার থেকে নিজেকে সরিয়ে ফেলা। আমার কগনিটিভ ডিস্টরশন, এটাকে আমার রিবিল্ড করা, যেমন পজিটিভ থিঙ্কিং। আমি নেতিবাচক চিন্তাগুলোকে আমি না করে, এটাকে কমপ্লিটলি না করে পজিটিভ চিন্তাগুলোকে সামনে আনা। তারপর আমার যে প্রেশার, আমার এটা ক্যারিয়ার প্রেশার বলি, আমার নিজেকে অনেক বড় হতে হবে এরকম প্রেশারের কথা যদি বলি, সেই জায়গাতে আমি নিজেকে অতিরিক্তভাবে চিন্তা না করে আমার ঠিক যতটুকু এবিলিটি আছে আমি সেটাকে কাজে লাগিয়ে, আমার কোপিং স্কিলটাকে কাজে লাগিয়ে আমি চেষ্টা করি সামাজিকভাবে নিজেকে মানিয়ে নেওয়ার। আমি এতটুকু পর্যন্ত যেতে পারবো, এর বেশি আমার পক্ষে সম্ভব না। আমার কাছের মানুষগুলো আমাকে অনবরত পজিটিভ থিঙ্কিংয়ে হেল্প করবে, যে তোমার এতটুকু আছে, তুমি পড়াশোনা করেছো, তুমি এই লাইনে পড়াশোনা করেছো, তোমার
গোলটা এই লাইনেই সেট হবে, অতিরিক্ত চিন্তা আমি না করি, অনেকগুলো ডিপার্টমেন্টে আমি চলে যাই, আমি চিন্তা করি আমি এটাতে 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 আমি যাব। এতে করে হয় কি, আমি কোনো গোল সেট ঠিক মতো করতে পারি না, আমি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছি, আমার জায়গাটাতে আমি গ্রাউন্ডেড থাকতে পারছি না, আমার মানসিকভাবে অস্থিরতা কাজ করছে, অস্থিরতার সাথে সাথে আমার স্ট্রেসও বেড়ে যাচ্ছে। তারপরে হচ্ছে অনিশ্চিত ভবিষ্যৎ, যখন দেখব যে আমার এই অনিশ্চয়তা বেড়ে যাচ্ছে, তখনই অস্থির হয়ে যাব, ভবিষ্যৎ তো আমার একদম ব্ল্যাঙ্ক, আমি তো চোখের সামনে কিছু দেখতে পাচ্ছি না। কাজেই আমার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, তিনটা কয়েক আমি রকম গোল রাখতে সেট হবে। করি, একটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা। এই জন্য কিন্তু দরকার আমার সেলফ হেল্প গ্রুপ, আমার পারিবারিকভাবে আমার যারা কাছের লোক আছে তাদের সাহায্য, এবং একজন প্রফেশনাল, একজন এক্সপার্টাইজের সাহায্য নেওয়া। এক্স্যাক্টলি, যে কোনো এক্সপার্টের সাথে সাহায্য নেওয়া যেতে পারে এই ক্ষেত্রে, এবং সেটা যে সবসময় সাইকোলজিস্টের সাথেই হতে হবে তা কিন্তু না, সে তার কোনো শিক্ষকের সাথে কথা বলতে পারে গোল সেটিংয়ের ব্যাপারে। তার পরিবারের এমন কেউ থাকতে পারে যে যার কাছে সে, যাকে সে মডেল ফিল করে, বা যার কাছ থেকে এরকম চমৎকার আইডিয়া আসে, তারও সাথে সে শেয়ার করতে পারে। শেয়ারিং টাইম এটা একটা চমৎকার কথা বলেছেন যে রোল মডেল। হ্যাঁ। আমরা কিন্তু এখন রোল মডেল দেখছি, যারা সোশ্যাল মিডিয়াতে এন্টারপ্রেনার, মিডিয়াতে যারা খুব দেখবেন ছোট ছোট, এদেরকে আসলে এদেরকে যে কোন ব্যাখ্যা দেওয়া হয় আমি ঠিক জানি না টার্মটা কি, কোন টার্মটা ইউজ করা হয় এদের ক্ষেত্রে, যে ছোট ছোট ক্লিপ তৈরি করে যে ওরা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে, ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার, ইয়েস, সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা, এদেরকে আমরা ফলো করছি। আমরা ছোটবেলায় কি করতাম, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ব্যারিস্টার হব, এখন ইনফ্লুয়েন্সার হব। কেন? আমি অনেক টাকা ইনকাম করতে পারবো, ইনভেস্টমেন্ট কম, বাট আমি টাকা ইনকাম করব অনেক। এই যে আমার কগনিশন একটা ডিস্টরশন হচ্ছে, আমার চিন্তাটাকে সাবলীল করতে পারছি না। কি করছি? কিছু কিছু ক্ষেত্রে ওভার থিঙ্কিং করছি, কিছু কিছু ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে যে একই চিন্তা ঘুরে ফিরে বারবার করছি। এই চিন্তাটাকে থামিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে, বলতে হবে চ্যালেঞ্জের মতো না, আমার চিন্তাটা নেগেটিভ না হয়ে পজিটিভ চিন্তা করি, আমি এত দূর পর্যন্ত চিন্তা না করি, যেই চিন্তাটা আমাকে খুব বেশি কনস্ট্রাকটিভভাবে ডেভেলপ করতে পারবে, আমার গ্রোথটাকে বাড়াতে পারবে, সেরকম একটা চিন্তা করি। ওকে। যেই চিন্তা আমাকে আমার ভবিষ্যৎটাকে, আমার একটা স্টেবল একটা লাইফ তৈরি করতে সাহায্য করবে, আমাকে সামাজিক একটা প্ল্যাটফর্ম তৈরি করতে সাহায্য করবে, আমাকে কানেক্টেড হতে সাহায্য করবে, এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। চিন্তাটাকেও এভাবে এগিয়ে নিতে হবে। হ্যাঁ, ইনফ্লুয়েন্সার যারা, তাদেরকেও আমরা অবশ্যই এনকারেজ করছি। একই সঙ্গে যেন আপনি যেরকমটা বললেন যে গোলটা যেন প্ল্যান এ বি সি এরকমটা থাকে, আমি বাস্তবসম্মত থাকে, এবং মানে অনেকগুলো যেন থাকে। অনেকগুলো একটাতে যদি আমি চেষ্টা করে না পারছি, Failure হয়ে তাহলে আরেকটাতে যেন যাতে। আরেকটাতে এগিয়ে যাওয়ার জন্য আমি মোটিভেশন পাই, সেই রকম ভাবে। অনেক ধন্যবাদ। আশা করি আমাদের জেন জি যারা আছেন তারা হয়তো উপকৃত হয়েছেন, এবং তাদের যারা পরিবার আছে তারাও হয়তো এই আলোচনা থেকে উপকৃত হয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ এত চমৎকার একটা টপিকস আনা, এবং বর্তমান সমসাময়িক যেই সমস্যাগুলো চলছে, যে স্ট্রেস লেভেলটা যেভাবে বাড়িয়ে দিচ্ছে এই জেন জেড প্রজন্মের, এই সমস্যাগুলোকে সামনে এনে এত ছোট পরিসরে বলা যায় না, কিন্তু কিছু কিছু দিক নির্দেশনা আছে, যেই দিক নির্দেশনার ক্ষেত্রে আমরা মানসিক স্বাস্থ্যকর্মী যারা আমরা এগুলো নিয়ে কাজ করছি, ডেফিনেটলি হচ্ছে তাদের শরণাপন্ন হওয়া উচিত। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা আয়োজন এখানেই শেষ করছি। আশা করি আগামী পর্বেও আপনাদেরকে আমাদের পাশে পাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।